হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। এসএলএসটি কমার্স 2025-এর যে সমস্ত ক্লাস আগে তোমরা পেয়েছো তার বেসিসে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স বা বাংলায় হচ্ছে রেয়া মিল। আজকে এই রেয়া মিল কাকে বলে এটা আমাদের জানা দরকার। দেখো, আমরা পড়ে এসেছিলাম যখন আমরা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে যখন আমরা অ্যাকাউন্টেন্সি পড়েছিলাম, তখন আমরা সেখানে জেনেছিলাম যে রেয়া মিলের ডেফিনেশনে কি বলা আছে, যে ইন ডাবল এন্ট্রি সিস্টেম দ্য ডেবিটস মাস্ট বি ইকুয়াল টু ক্রেডিটস। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সবসময় কিন্তু আমরা জানি ডাবল এন্ট্রি সিস্টেমে সবসময় ইকুয়াল হয়। ডাবল এন্ট্রি সিস্টেমে বাংলাটা কি? বাংলা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি বা তকরারি দাখিলা পদ্ধতি। প্রতিটা লেনদেনের দুটো দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক, একটা হচ্ছে ক্রেডিট দিক, একটা দাতা একটা গ্রহীতা। এই দাতা গ্রহীতার সবসময় কিন্তু হিসাবের মিলকরণ হতে হয়, সেই জন্যই বলা হয়েছে ডেবিটস মাস্ট বি ইকুয়াল টু ক্রেডিটস। দাস the sum of all debits in the ledger must be equal to the sum of all credits. খুব স্বাভাবিক, ডেবিটের যদি সমান সমান ক্রেডিট হয় তাহলে যতগুলো ডেবিট থাকবে তাদের যে যোগফল এবং যতগুলো ক্রেডিট থাকবে তার যোগফল লেজারে সবসময় একই রকম হবে। এটাই হওয়া বাঞ্ছনীয়। যদি না হয় সেটা তাহলে বুঝতে হবে আমার হিসেবে কোথাও ভুল হয়েছে। ইন আদার ওয়ার্ডস, দ্য টোটাল অফ দ্য ডেবিট ব্যালেন্সেস মাস্ট বি ইকুয়াল টোটাল অফ দ্য ক্রেডিট ব্যালেন্সেস। অর্থাৎ ওইটাকেই অন্য ভাষায় আমরা বলতে পারি যে একদিকে যখন সমস্ত ডেবিট টোটাল করছি আর একদিকটায় যখন আমরা অ্যাকাউন্টসে ক্রেডিট টোটাল করছি, সবসময় দুটো দিকের যে মোট যোগফল অবশ্যই সেটা মিলে যাবে। দ্য প্রুফ অফ দ্য ইকুয়ালিটি অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্সেস ইজ কল্ড এ ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ এই যে আমাদের যখনই একটা দুটো তালিকা তৈরি করছি, একটা ডেবিটের যোগফল একটা ক্রেডিট সাইডের যোগফল, দুটো দিকের যোগফল যখন অলওয়েজ যখন ট্যালি করে যাচ্ছে, দুটো দিকে যখন সমানভাবে মিলছে, তখনই সেটাকে আমরা বলছি কি রেয়া মিল, ইংলিশে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্স কি করছে না, আমাদের হিসাব নিকাশকরণের প্রাথমিকভাবে যে গাণিতিক শুদ্ধতা সেটা যাচাই করছে। A trial balance may be defined as a two-column schedule listing the names and balances of all the accounts in order in which they appear in the ledger. অর্থাৎ লেজার বা যখন খতিয়ান আমরা জাবেদার পর যখন তৈরি করি তাতে কি থাকে, বিভিন্ন নেমস অফ অ্যাকাউন্টস থাকে। সেই নেমস অফ অ্যাকাউন্টসগুলোকে পরপর 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 আমরা রেয়া মিলে বা ট্রায়াল ব্যালেন্সে সেগুলোকে আমরা কি করি, রেকর্ড করি। এবারে তাহলে নামের তালিকা হচ্ছে কিসের নামের তালিকা না, বিভিন্ন অ্যাকাউন্টসের যে ব্যালেন্সগুলো যেগুলো আমরা লেজার থেকে আমরা টেনে আনছি সেগুলোরই একটা তালিকা তৈরি করা হচ্ছে। এবং দ্য ডেবিট ব্যালেন্সেস আর লিস্টেড ইন দ্য লেফট হ্যান্ড কলাম অ্যান্ড দ্য ক্রেডিট ব্যালেন্সেস দ্য রাইট হ্যান্ড কলাম। তাহলে ডেবিট ব্যালেন্সগুলোকে কি করা হচ্ছে না, বাঁ দিকের কলামে, আর ক্রেডিট ব্যালেন্সগুলোকে ডান দিকের কলামে আমরা পরপর লিখছি। দ্য টোটাল অফ দ্য টু কলামস শুড এগ্রি। আগেই বলা হয়েছে যে রেয়া মিলের কিন্তু ডেবিট টোটাল ক্রেডিট টোটাল সবসময় দুটো দিক মিলবে, যদি না কোথাও কোনো আমার এন্ট্রি বা পোস্টিং এর ক্ষেত্রে কোথাও ভুল না থাকে। ইফ দ্য টু সাইডস আর নট ইকুয়াল, খুব স্বাভাবিক, যদি আমার দেখা যায় কোনো একটা জায়গাতে আমার ভুল হয়েছে, তখন স্বাভাবিকভাবে কি হবে, সেটা ভুল হলে তখন সেটা তোমার কারেকশন করতে হবে, তাই তো? তাহলে কারেকশন করতে গেলে আমরা কি করব, কারেকশন করতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের তখন সেখানে সাসপেন্স অ্যাকাউন্ট আমাদের টানতে হয়। তোমরা জানো সাসপেন্স অ্যাকাউন্ট মানে কি, যেটাকে আমরা অনিশ্চিত হিসাব খাত বলছি। ঠিক আছে, দেখো এবার আমরা নেক্সট পেজে আসছি। নেক্সট পেজে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এরর্স। এরর্স বা যেটাকে বাংলায় আমরা ভুল বলি, এই এরর্স ক্ষেত্রে আমরা জানি আমরা হিসাব নিকাশ করানোর ক্ষেত্রে প্রায়শই আমাদের নানান ধরনের ভুল ভ্রান্তি হয়, কিছু ত্রুটি থাকে, ইচ্ছাকৃত ত্রুটি অনিচ্ছাকৃত ত্রুটি সব রকমই থাকে। তো যাই হোক, যে কোনো এই ধরনের ভুলের ক্ষেত্রে কি করা যায় সেটা আমরা দেখব। এগ্রিমেন্ট অফ দ্য টোটালস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্সেস ইন এ ট্রায়াল ব্যালেন্স is not a conclusive evidence of the accuracy of books of account. মানে কি, এর মানে হচ্ছে যে আমরা ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স যখন আমরা পরপর লিখলাম ট্রায়াল ব্যালেন্সে এবং দেখলাম হয়তো যে দুটো দিক মিলে গেছে, এই মিলে গেছে মানেই আমরা কিন্তু বলতে পারি না যে ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে মানেই আমার পুরোপুরি বুকস অফ অ্যাকাউন্ট একদম অ্যাকিউরেট। প্রাথমিকভাবে আমরা হিসাব নিকাশকরণের সঠিকতা
সেটা বুঝতে পারি, কিন্তু ফাইনালি যে আমার পুরোপুরি হিসাব নিকাশকরণ একদম পুরোপুরি ঠিক, হিসাব নিকাশকরণের যে দৃষ্টিভঙ্গি, যে নিয়ম নীতি, সেগুলো পুরোপুরি মেনে চলা হয়েছে সেটা কিন্তু বলা যায় না। এগ্রিমেন্ট অফ ট্রায়াল ব্যালেন্স gives a primary evidence that accounts are correct from arithmetic point of view। হ্যাঁ, অর্থাৎ আমরা পাটিগণিতিক যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ অঙ্কের দিক থেকে আমরা দেখছি সেটা হচ্ছে কি, যে যখনই ট্রায়াল ব্যালেন্সের দুটো দিক মিলে যাচ্ছে তাহলে প্রাথমিকভাবে আমরা বলতে পারছি যে অ্যাকাউন্টস হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ফাইনালি নয়, কিন্তু এটা প্রাথমিকভাবে বলা যায়, এটা মনে রাখবে। There are certain errors which are by disclosed by non-agreement of the trial balance। অর্থাৎ কিছু কিছু এমন ভুলভ্রান্তি আছে যেটা ট্রায়াল ব্যালেন্সে কিন্তু কখনোই ডিসক্লোজড হয় না। ঠিক আছে, এমন কতগুলো ভুল রয়েছে যেগুলো যখন আমরা রেয়া মিল তৈরি করি, রেয়া মিলে কিন্তু কখনোই সেই ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে না। তাহলে এটা বলতে পারো একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা বড় একটা তার ডিমেরিটস। বলছে কি কি ধরনের ভুল হতে পারে না, দিস টু টাইপস অফ এরর্স আর, একটা হচ্ছে সিঙ্গল সাইডেড এরর, আর একটাকে আমরা বলছি ডাবল সাইডেড এরর। ঠিক আছে, হ্যাঁ, একটা হচ্ছে সিঙ্গল সাইডেড আর একটা হচ্ছে ডাবল সাইডেড। দেখো নেক্সট আসি আমরা, এবারে কি আছে না ডিসক্লোজড এরর্স। এই ডিসক্লোজড মানে হচ্ছে যেগুলো তোমার যে ভুলগুলো দেখানো হয়, আর আনডিসক্লোজড মানে যেগুলো দেখানো হয় না, অর্থাৎ যেগুলো রেয়ার মিল তৈরি করতে গেলে যে ভুলগুলো সচরাচর ধরা পড়ে না। ধরা যদি পড়ে তাহলে তো খুব ভালোই, সেগুলোকে আমরা খুব সহজেই আমরা সেগুলোকে কারেকশন করতে পারবো। না ধরা পড়লে তাহলে সেগুলোকে আমাকে পরবর্তী কোনো একটা সময় খুঁজে পেতে ঠিক বার করতে হয় যে কোন জায়গায় ত্রুটিটা হয়েছে এবং সেটাকে কিভাবে রেকটিফাই করা যায়। তাহলে দেখো ডিসক্লোজড এরার্স, এই ডিসক্লোজড এরার্স এর মধ্যে বলা হয়েছে এটা the errors which are disclosed by the trial balance are the following। এবারে তোমাদের কাছে বলা হচ্ছে যে কোন কোন ধরনের ভুল ট্রায়াল ব্যালেন্স ধরা পড়তে পারে। নাম্বার ওয়ান হচ্ছে এরর্স ইন কাস্টিং। কাস্টিং কথাটার মানে কি, টোটালিং, অর্থাৎ যোগ করা হয়েছে, এই যোগে যদি কোথাও যদি ভুল থাকে। ঠিক আছে, এরর্স ইন কাস্টিং ইন দ্য সাবসিডিয়ারি বুকস, অর্থাৎ যে সমস্ত আমরা ধরো সেলস বুক, পারচেস বুক, সেলস রিটার্ন বুক, হ্যাঁ, পারচেস রিটার্ন বুক ইত্যাদি যে সমস্ত সাবসিডিয়ারি বুকসগুলো আছে, সেইখানে যদি কোনো কাস্টিংয়ে যদি কিছু ভুল থাকে তাহলে সেটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স কি করতে পারে, সেগুলো কিন্তু ধরা যায়। এরর্স ইন ব্যালেন্সিং অ্যান অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, তার জের বার করছি, এবং জের বার করার ক্ষেত্রে যদি কোনো ভুল ধরা পড়ে সেটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স সহজেই কিন্তু সেটা দেখিয়ে দিতে পারে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে এরর্স ইন ক্যারিং ফরওয়ার্ড দ্য টোটাল অফ ওয়ান পেজ টু অ্যানাদার পেজ। অর্থাৎ যখন আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি, এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় যখন সমস্ত হিসেব নিকাশগুলো যখন আমরা ট্রান্সফার করছি, তার সেই সময় কিন্তু অনবধানতাবশত তার মধ্যে কিছু ভ্রান্তি হতে পারে, কিছু ত্রুটি হতে পারে, বা ভুল হয়তো হতে পারে। 4 নম্বরটা বলছে কি, 4 নম্বর বলছে এরর্স ইন পোস্টিং ফ্রম জার্নাল টু লেজার। আমরা জানি প্রথমেই আমরা কি করি, জাবেদা তৈরি করি, জাবেদার পর তৈরি হয় খতিয়ান, এবং এমন তো হতেই পারে যে জাবেদা থেকে খতিয়ানে তোলার সময় যদি কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে ধরা যায়, অর্থাৎ সেটা ট্রায়াল ব্যালেন্স ডিসক্লোজ করে। এরর্স ইন প্রিপেয়ারিং শিডিউল অফ ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। ডেটার্স যাদের নিকট ধারে মাল বিক্রি করা হয়, অর্থাৎ যাদেরকে বাংলায় দেনাদার বলে, ক্রেডিটার্স অর্থাৎ যারা আছে পাওনাদার, ডেটার্সের উল্টো শব্দ হচ্ছে ক্রেডিটার্স। এদের যখন আমরা একটা শিডিউল তৈরি করি যে কারা কারা আমার ব্যবসায়ীর কারা ডেটার্স রয়েছেন এবং কারা ক্রেডিটার্স রয়েছেন, সেই যখন শিডিউল তৈরি করার ক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলটা কিন্তু ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে সেগুলো ডিসক্লোজড হয়। আর বলা হয়েছে কি, এরর্স ইন ট্রান্সফারিং দ্য ব্যালেন্স অফ অ্যান অ্যাকাউন্ট টু দ্য ট্রায়াল ব্যালেন্স অর অমিটিং টু রাইট দ্য ব্যালেন্স অফ অ্যান অ্যাকাউন্ট ইন দ্য ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ যদি ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো দেখা যায় যে ব্যালেন্স ট্রান্সফার করতে গিয়ে ট্রায়াল ব্যালেন্সে সেক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয়, অথবা কোনো একটা অ্যাকাউন্টের ব্যালেন্স যদি আদৌ না লেখা হয়, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে না লেখা হয়, তাহলে এইগুলো সমস্ত হচ্ছে
ডিসক্লোজড এরর্স এর মধ্যে পড়ে। কি কি একবার সংক্ষেপে আমরা জেনে নিই। একটা হচ্ছে এরর্স ইন কাস্টিং, 2 নম্বর হচ্ছে এরর্স ইন ব্যালেন্সিং, থার্ড হচ্ছে এরর্স ইন ক্যারি ফরওয়ার্ড দ্য টোটাল, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা নিয়ে যেতে গিয়ে হঠাৎ করে কোনো একটা বা কিছু আমাদের এন্ট্রি এরকম হয়তো ভুল হয়ে গেল, আচ্ছা লেখাই হলো না। এরর্স ইন পোস্টিং ফ্রম জার্নাল টু লেজার, জার্নাল থেকে লেজারে তুলতে গিয়েও কোনো ভুল হয়তো ঘটলো। এরর্স ইন প্রিপেয়ারিং শিডিউল অফ ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স, ডেটার্স ক্রেডিটার্স এর লিস্ট তৈরি করছি, সেই সময় কিছু হয়তো বাদ চলে গেল বা ভুল কিছু লেখা হলো। এরর্স ইন ট্রান্সফারিং দ্য ব্যালেন্স অফ অ্যাকাউন্ট টু দ্য ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ আমাদের যদি দেখা যায় যে ট্রায়াল ব্যালেন্সে যে সমস্ত ব্যালেন্সগুলো লেখা হয়েছে অ্যাকাউন্টের ব্যালেন্স, তার মধ্যে যদি আমরা ট্রান্সফারের ক্ষেত্রে যদি কিছু ভুল ধরা পড়ে তাহলে সেটা, অথবা যদি কোনো অ্যাকাউন্ট ব্যালেন্স যদি এরকম টোটালি বাদ যায় ট্রায়াল ব্যালেন্সে, তাহলে এই ভুলগুলোই হচ্ছে ডিসক্লোজড এরর্স এর মধ্যে পড়ে। নেক্সট আমরা আসছি যে আনডিসক্লোজড। এতক্ষণ তো আমরা দেখলাম যে সমস্ত ভুল ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়ে, যেগুলো ধরা পড়ে না তাদেরকে বলছে আনডিসক্লোজড এরর্স। কি আছে দেখো, বলছে হাউএভার ইফ এ ট্রায়াল ব্যালেন্স এগ্রিজ অর ব্যালেন্সেস ইট ইজ প্রিজিউম দ্যাট নো এরর্স হ্যাভ বিন মেড। যাই হোক, যদি ট্রায়াল ব্যালেন্স মিলে যায় বা তার ব্যালেন্স যদি ব্যালেন্সড অবস্থায় হয়, ভারসাম্যে যদি থাকে, তাহলে এটা ধরে নেওয়া হয় যে যেন কোনো ভুল ভ্রান্তি সেখানে নেই, আপাতভাবে তাই মনে হয়। বাট ট্রায়াল ব্যালেন্স দ্যাট ব্যালেন্সেস ইজ নট অ্যান অ্যাবসলিউট প্রুফ অফ অ্যাকুরেসি। তাহলে কি বললাম, ট্রায়াল ব্যালেন্স কিন্তু কোনো পুরোপুরিভাবে যে একদম অ্যাকিউরেট হয়েছে, একদম হিসেবে কোথাও কোনো ভ্রান্তি নেই, এটা কিন্তু কখনোই কিন্তু বলা যায় না। আপাতভাবে দেখে মনে হয় ট্রায়াল ব্যালেন্সে যদি বোথ সাইড মিলে যায় তাহলে প্রাথমিকভাবে সেটাকে ঠিক বলে মনে হলেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু ট্রায়াল ব্যালেন্সের সেই এখানে ভুল কিছু থাকতে পারে। Errors may have been made that did not affect the equality of the trial balance. অর্থাৎ এই যে ট্রায়াল ব্যালেন্স মিলে গেলেই আমরা আপাতভাবে মনে করি যে বোধহয় আমার সমস্ত রকম জার্নালাইজিং বা পোস্টিং এই ব্যাপারগুলো সব ঠিকঠাকভাবে ঘটেছে, সেটা যে আদৌ নয়। হ্যাঁ, সবসময় যে সেটা হবেই এমন কোনো কারণ নেই, সেটাই এখানে বলা হয়েছে যে এরর্স মে হ্যাভ বিন মেড দ্যাট ডিড নট অ্যাফেক্ট দ্য ইকুয়ালিটি অফ দ্য ট্রায়াল ব্যালেন্স। এমন কিছু কিছু ভুল আছে, এমন কিছু কিছু ত্রুটি আছে হিসাব নিকাশের ক্ষেত্রে, যেগুলো দেখা যায় ট্রায়াল ব্যালেন্স মিললেও সেগুলো কিন্তু ভুলগুলো থেকে যায়, অর্থাৎ তার মাধ্যমে সহজে ধরা পড়ে না। দ্য ফলোয়িং টাইপস of errors remain undetected as their existence does not affect the trial balance. অর্থাৎ যে সমস্ত ভুলগুলো দেখা যাচ্ছে কোনোভাবে ধরা যাচ্ছে না, ঠিক আছে, কারণ তার যে এফেক্ট, হ্যাঁ, সেটা কোনোভাবেই ট্রায়াল ব্যালেন্সকে কোনোভাবে তার যে এক্সিস্টেন্স কোনোভাবেই ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করছে না, সেগুলো কি কি সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ এই প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। দেখো তার মধ্যে রয়েছে কি কি না, এরর্স অফ অমিশন, এরর্স অফ কমিশন, এরর্স অফ প্রিন্সিপলস। ঠিক আছে, আমরা দেখছি এরর্স অফ অমিশন ছাড়ের ভুল, এরর্স অফ কমিশন বেদাকিলার ভুল, আর এরর্স অফ প্রিন্সিপলস নীতিগত ভুল। আর একটা আছে এরর্স অফ কম্পেনসেটিং বা কম্পেনসেটিং এরর্স বলে 4 নম্বর ভুলটা, অর্থাৎ স্বয়ং সংশোধক ভুল বা পরিপূরক ভুল। এই ভুলগুলো সম্বন্ধে আমাদের জানা দরকার যে কোন ভুলটা কোনটা কাকে কি বলে। দেখো সেগুলো আমি 1 by 1 এখানে লিখেছি। এরর্স অফ অমিশন ছাড়ের ভুল সম্বন্ধে, এরর্স অফ কমিশন, এরর্স অফ প্রিন্সিপলস, আর কম্পেনসেটরি বা কম্পেনসেটিং এরর্স। এই 4টে ভুলের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এটা তোমাদের চাইতে পারে, হ্যাঁ, যে এমসিকিউ কোয়েশ্চেনে যে কত রকমের এরর্স হতে পারে অ্যাকাউন্টিং প্রিপারেশনের সময়। এই 4 রকমের ভুল, একটা হচ্ছে অমিশন, একটা কমিশন, একটা প্রিন্সিপলস, আর একটি হচ্ছে কম্পেনসেটিং এরর্স। প্রথমটা আমরা বলবো এই যে ছাড়ের ভুল কাকে বলে। ইফ এ ট্রানজাকশন হ্যাজ বিন omitted from being entered in the books of account wholly or partially, it is known as error of omission। মানে তুমি যখন একটা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করছো, টোটালি একটা এন্ট্রি হয়তো তুমি বাদ চলে গেলে বা তার আংশিক অংশ হয়তো তুমি বাদ দিয়ে গেলে, সেটা কিন্তু কোনোভাবেই ধরা পড়বে না। ঠিক আছে, 10খানা তোমার হচ্ছে এখানে
জার্নাল এন্ট্রি করতে দিয়েছে তার মধ্যে একটা বা দুটো তুমি যদি টোটালি বাদ দিয়ে চলে যাও তাহলে কিন্তু কোনোভাবেই সেটা ধরা পড়বে না, এটাকে বলা হয় ছাড়ের ভুল। দ্বিতীয় হচ্ছে কি না, ইফ এ ট্রানজাকশন হ্যাজ বিন ইনকারেক্টলি রেকর্ডেড ইন দ্য জার্নাল or posted in the ledger, it is an error of commission। অর্থাৎ একটা লেনদেন লেখা হয়েছে, সেটা জাবেদায় যখন আমরা তুলছি তখন সেখানে ভুলভাবে তোলা হয়েছে, বা খতিয়ানে যখন আমরা সেটাকে লিপিবদ্ধ করেছি তখন সেখানে হয়তো এটা ভুল করা হয়েছে, হয় জাবেদায় বা খতিয়ানে, তখন সেটাকে আমরা বলছি এরর অফ কমিশন। বাংলায় এটাকে কি বলছে? বাংলায় বলছে বেদাকিলার ভুল। থার্ড হচ্ছে কি, errors of principle generally arise when some fundamental principles of sound accountancy are not properly observed in recording a transaction। অর্থাৎ একটা লেনদেন লেখার সময় যিনি এর হিসেব রক্ষক বা হিসাব নিকাশকরণ যিনি করছেন তার যদি যথেষ্ট সম্যক জ্ঞান না থাকে হিসাববিদ্যার সম্পর্কে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, সেখানে কিছু নীতিগত ভুল হতে পারে। এই যে মৌলিক নীতিগত যে ভুল থেকে যাওয়ার ফলে কি হয়, টোটালি লেনদেনটা রেকর্ড করার ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিছু ভুল থেকে গেল। Such errors may thus arise on accountant of lack of correct knowledge of the principles governing the preparation of accounts। এই যে তোমার জ্ঞানের অভাব, কার? অ্যাকাউন্টেন্টের জ্ঞানের অভাব বা তার দক্ষতার অভাব, এই কারণেই সেই কারণে কি হয় না, নীতিগত ভুলগুলো হয়। তাহলে জ্ঞানের অভাবের কারণে, হিসাববিদ্যার জ্ঞানের অভাবের কারণে তাহলে কি হয় না, অ্যাকাউন্টস প্রিপারেশনের ক্ষেত্রে এই ধরনের কতগুলো ভুল ত্রুটি থেকে যায়। তাহলে যে ভুল ত্রুটিগুলো সহজে কিন্তু ধরা পড়ে না, এই জন্য এটাকে বলা হচ্ছে আনডিসক্লোজড এরার্স। ঠিক আছে, আনডিসক্লোজড এরার্স এর মধ্যে আমরা দেখলাম এরর অফ অমিশন, আর দেখলাম এরর অফ কমিশন, আর এবার দেখলাম আমরা এরর অফ প্রিন্সিপলস। হ্যাঁ, এই প্রিন্সিপলসে ভুল হওয়া মানে খুব মারাত্মক, মানে অর্থাৎ সেখানে যেখানে হয়তো যিনি হিসাব রক্ষক বা হিসাব নিকাশকরণ যিনি করছেন সেই অ্যাকাউন্টেন্ট, তিনি হয়তো তার নলেজ হয়তো সাউন্ড নয়, তাহলে কিন্তু এই ধরনের ভুল কিন্তু ঘটতে পারে এবং এটা রিপিটেটিভলি হতে পারে। নেক্সট হচ্ছে কম্পেনসেটিং এরার্স, যাকে বাংলায় বলে স্বয়ং সংশোধক ভুল বা যেটাকে বলা হয় পরিপূরক ভুল। যে আমরা যেমন বাংলায় বলি না একটা কথা, বিষয় বিষয় বিষয়ক হয়, তেমন একটা ভুলের সঙ্গে আরেকটা ভুল হয়েছে, দুটো ভুলে কাটাকুটি করে দেখা গেল হয়তো একটা জিনিস দাঁড়িয়ে গেছে। Compensating errors arise when two or more errors exactly counterbalance the effect of each other। যে একটা ভুল আর আরেকটা ভুল একে অপরকে যদি কাউন্টার ব্যালেন্স করে, অর্থাৎ একটা ভুলের জায়গায় অন্য একটা ভুল যদি স্বয়ং সংশোধক ভাবে যদি নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে যায়, তাহলে কি হবে, সেই ভুল সহজে ধরা পড়ে না। অপর কথায় যেটা বলা হয়েছে দেখো, যে where errors are committed in such a way that one error compensates that other, so that the unaffected, তাহলে কি হয়ে যাচ্ছে যে টোটালি যে তোমার দেখা যাচ্ছে যে একটা ভুল আরেকটা ভুলের সঙ্গে যখনই কি হচ্ছে না কাউন্টার ব্যালেন্স হচ্ছে, অর্থাৎ একটা ভুল আরেকটা ভুলকে যখন একে অপরের সাথে সেটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ট্রায়াল ব্যালেন্স কিন্তু আনএফেক্টেড থাকছে। ট্রায়াল ব্যালেন্স আনএফেক্টেড থাকলে মানে কি, ভুল রয়েছে অথচ সহজে সেটা ধরা পড়ছে না। তাহলে এই চার রকমের ভুল মনে রাখবেন: এরর্স অফ অমিশন, এরর্স অফ কমিশন, এরর্স অফ প্রিন্সিপলস অ্যান্ড কম্পেনসেটিং এরর্স। নেক্সট আমরা আসছি, নেক্সট পেজ হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্ট হচ্ছে কি না অনিশ্চিত হিসাব নিকাশকরণ বাংলায় বলা হয়। এই সাসপেন্স অ্যাকাউন্ট আমরা করে এসেছি যে যখনই আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলতো না তখনই আমরা কি করতাম, সাসপেন্স অ্যাকাউন্ট বসিয়ে ট্রায়াল ব্যালেন্সের দুদিক মিলিয়ে দিতাম। কিন্তু সাসপেন্স অ্যাকাউন্ট বসিয়ে কোনো ট্রায়াল ব্যালেন্সকে মিলিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়, তারপর এটা এক ধরনের গোঁজামিল দেওয়া। সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে টেম্পোরারিলি আমরা মিলিয়ে দিতে পারি ট্রায়াল ব্যালেন্স, কিন্তু এটা কিন্তু হিসেবের মধ্যে কোথাও একটা ভুল রয়েছে, যার ফলে এই সাসপেন্স অ্যাকাউন্টটা আমাদের সেখানে পুট করতে হয়েছে। সাসপেন্স অ্যাকাউন্টের জায়গায় ঠিক কোন জায়গায় ভুল হয়েছে সেটা কিন্তু না যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে
বছরের পর বছর ধরে আমাদের হিসাব নিকাশকরণের ভুল এটা কিন্তু থেকেই যায়। দেখো, when the difference in trial balance is not quickly located and delay in the preparation of final accounts is to be avoided, the difference in trial balance is put to suspense account. কখন সাসপেন্স অ্যাকাউন্ট করা হয় এই প্রশ্ন আমাদের দেয়। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের মধ্যে যখন আমরা টোটালটা করি তার মধ্যে যদি দেখা যায় মিলকরণ না হয়, ঠিক আছে, দুদিকটা যদি ব্যালেন্স ঠিকভাবে না হয়, তখন কি হয়ে যায় স্বাভাবিকভাবেই এই কোথায় ভুল হয়েছে জার্নালে না লেজারে নাকি ট্রায়াল ব্যালেন্সে কোথাও, সেটা আমাদের খুঁজে বার করতে প্রচুর সময় লেগে যায় এবং যার ফলে কি হয়ে যায় ফাইনাল অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রেও যথেষ্ট দেরি হয়ে যায়। তখন আমাদের এই যাতে ফাইনাল অ্যাকাউন্টের প্রিপারেশনের যে ডিলে সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কি করি না, ডেবিট সাইড টোটাল আর ক্রেডিট সাইড টোটালের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আমরা সাসপেন্স অ্যাকাউন্ট নাম দিয়ে যে দিকটায় ঘাটতি থাকে, যে দিকটায় কম থাকে সেদিকটাতে লেখা হয়। অর্থাৎ দুদিকটা ব্যালেন্স এইভাবে করা হয়। when the debit side is short, the suspense account is debited, and if the credit side is short, the suspense account is credited. অর্থাৎ ডেবিট টোটালের দিক যদি কোনোভাবে যদি কমে যায় তাহলে সেই দিকটায় কি বসানো হয়, সেই দিকটাতে সাসপেন্স অ্যাকাউন্ট বসিয়ে দেওয়া হয়। ক্রেডিট টোটালের দিক যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট সাইডে অ্যামাউন্ট বসানো হয়, দিয়ে দুদিক যোগ করলে তখন মিলে যায়। Transferring the difference to suspense account makes the trial balance look balanced. অর্থাৎ এই যে পার্থক্যটা সাসপেন্স অ্যাকাউন্ট যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা ট্রায়াল ব্যালেন্সটাকে কি করে ব্যালেন্সড করে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সকে উভয় দিক মিলিয়ে দিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে when errors are located। এইবার ধরো ওই যে আগেই বলেছি যে ট্রায়াল ব্যালেন্স তৈরি করে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে একটা গোঁজা মিল দিয়ে আমরা মিলিয়ে দিই ঠিকই, কিন্তু এটা কিন্তু অনির্দিষ্টকাল ধরে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ফেলে রাখা যায় না। ঠিক কোনো না কোনো একটা সময় আমাকে খুঁজে বার করতেই হয় যে ভুলটা কোথায় ছিল, এবং সেটা যদি না খুঁজে পাওয়া যায় তাহলে আলটিমেট কিন্তু ব্যবসায়ের প্রকৃত লাভ বা ক্ষতি সেটা জানা কখনোই সম্ভব হয় না। তাই পরবর্তীকালে কি হচ্ছে যে এরর্সকে যখন আমরা লোকেট করতে পারি তখন দ্য রেকটিফাইং এন্ট্রিজ আর পাসড উইথ দ্য হেল্প অফ সাসপেন্স অ্যাকাউন্ট। মনে রাখবে এই যে সাসপেন্স অ্যাকাউন্টের যে ব্যবহারটা এটা কিন্তু হয় আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এই সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে যখনই তুমি রেকটিফিকেশন এন্ট্রি করছো, কারণ কি যে ভুলটা হয়েছিল সেই ভুলটাকে আবার পুনরায় মানে সংশোধন করার জন্য তোমাকে আবার যে জার্নাল এন্ট্রি করতে হচ্ছে, তার জন্য তোমাকে আর একটা চ্যাপ্টার জানতে হচ্ছে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি রেকটিফিকেশন অফ এরর্স, ঠিক আছে। আচ্ছা, ভুল সংশোধনী যে দাখিলা তার জন্য তোমায় করতে হবে। অ্যান্ড হোয়েন অল দ্য errors are rectified, the suspense account will show nil। খুব স্বাভাবিক, তাহলে সাসপেন্স অ্যাকাউন্টে তখন তার দরকার হবে না, কারণ সবগুলো ভুল যদি আমরা খুঁজে বার করতে পারি যে কোথায় কোথায় আমাদের অ্যাকাউন্টস মেনটেন করতে গিয়ে হয় জার্নাল বা লেজার অথবা ট্রায়াল ব্যালেন্সে এটা যখন আমরা পোস্টিং করছি তখন কোথায় কোন ক্ষেত্রে কোন জায়গায় ভুলটা হয়েছিল সেই ভুল যখন খুঁজে বার করতে পারবো তখন কিন্তু আর এই সাসপেন্স অ্যাকাউন্টের প্রয়োজন নেই, তখন সাসপেন্স অ্যাকাউন্ট পুরোটাই নীল ব্যালেন্স দেখাবে। It should not be forgotten that difference in trial balance is due only to the types of mistakes which affect only one account। বলছে এটা সবসময়তেই আমাদের মাথায় রাখতে হবে যে ট্রায়াল ব্যালেন্সের যে ডিফারেন্সটা হয় সেটা শুধুমাত্রই যে ওই একটা অ্যাকাউন্টে কি শুধুমাত্র এফেক্ট করছে তা কিন্তু নয়। অর্থাৎ যে সমস্ত মিস্টেকগুলো আমরা করছি, ঠিক আছে, যার ফলে নাকি আমাদের সাসপেন্স অ্যাকাউন্টের আশ্রয় নিতে হচ্ছে, সেটা যে শুধুমাত্র একটা অ্যাকাউন্টকে এফেক্ট করে এটা কিন্তু নয়। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট দেওয়া হয়েছে যতটা আমরা আলোচনা করেছি, হ্যাঁ, আমরা জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্স এই যে সার্বিক যে আমরা আলোচনা করেছি তার উপরে কতগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স যেরকম ভাবে ঠিক পরীক্ষা হয়তো আসে সেই ধরনের কতগুলো কোয়েশ্চেন আমরা রেখেছি। দেখো নিজেরা এই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি সেগুলো উত্তর পারছো কিনা। প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং রেফার্স টু এ সিস্টেম হোয়ার, মানে যে ডবল এন্ট্রি সিস্টেম বুক কিপিং এর বলতে
কাকে বোঝায়, অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম কাকে বলে। ঠিক আছে, ফার্স্ট অপশন কি আছে, দ্য নাম্বার অফ অ্যাকাউন্টস উইথ এ ডেবিট ব্যালেন্স মাস্ট এগ্রি উইথ দ্য নাম্বার অফ অ্যাকাউন্টস উইথ দ্য ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ ডেবিট ব্যালেন্সের যে যতগুলো সংখ্যা যতগুলো অ্যাকাউন্টস রয়েছে তার সঙ্গে কি হবে না, নিশ্চিতভাবেই যে ক্রেডিট ব্যালেন্সের যা অ্যাকাউন্টস রয়েছে সেটা অবশ্যই মিলে যাবে। 2 নম্বরে কি বলেছে, ইচ ট্রানজাকশন ইজ রেকর্ডেড টোয়াইস, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন দুবার করে লিখতে হবে, ওয়ান্স ইন জার্নাল অ্যান্ড দেন ইন লেজার। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেমের দ্বিতীয় আমাদের যে অপশনে সেটা কি বলা হয়েছে, যে প্রত্যেকটা লেনদেন দুবার করে লিখতে হবে, একবার নাকি জার্নালে আর একবার হচ্ছে লেজারে। থার্ড অপশনে কি বলেছে দেখো, থার্ড অপশন বলছে ইচ ট্রানজাকশন ইজ রেকর্ডেড ইন 2 সেট অফ অ্যাকাউন্ট বুকস, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন কিন্তু দুটো অ্যাকাউন্ট বইয়ের দুটো আলাদা করে সেট করতে হবে, প্রত্যেকটা লেনদেনের জন্য দুটো অ্যাকাউন্টস বই মেনটেন করতে হবে। আর চতুর্থ এবং শেষ অপশনে বলছে ইকুয়াল ডেবিট অ্যান্ড ক্রেডিট এন্ট্রিজ আর মেড ফর ইচ ট্রানজাকশনস, অর্থাৎ আমরা জানি প্রতিটা লেনদেনের দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে কি হয় না, দুটো করে এন্ট্রি হয়, একটা হয় ডেবিট এন্ট্রি একটা ক্রেডিট এন্ট্রি। এবং এখানে আসল কথাটা বলেছে যে প্রতিটা ডেবিট এবং ক্রেডিট যে দাখিলা আমরা করছি প্রতিটা লেনদেনের জন্য সেটা অবশ্যই সবসময় সমান হবে, এটাই হচ্ছে মূল কথা ডাবল এন্ট্রি সিস্টেমের। ঠিক আছে, সেই কারণে আনসার হবে কিন্তু 1 ডি, ইকুয়াল ডেবিট অ্যান্ড ক্রেডিট এন্ট্রিজ, অর্থাৎ একটা 50 হলে একটা 500 বা একটা 100 হলে আর একটা 50, এরকম নয়, যা ডেবিট অ্যামাউন্ট হবে সেটাই ক্রেডিট অ্যামাউন্ট হবে, দুটো কিন্তু একদম অলওয়েজ মাস্ট বি ইকুয়াল। হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। তাহলে এ বি সি এগুলো কোনোটাই হবে না, এগুলো সবগুলোই ভুল। 4 নম্বরে যেটা অপশনে দেওয়া আছে সেটাই হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তীতে যাচ্ছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে মাল্টিপল চয়েস কোশ্চেনে, যে প্রিপারেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স হেল্পস ইন লোকেটিং, অর্থাৎ একটা রেওয়া মিল তৈরি করার ক্ষেত্রে আমাদের কি বার করতে সাহায্য করে। ঠিক আছে, কোন ধরনের আমাদের এরর মানে কে বার করতে সাহায্য করে, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হেল্পস ইন লোকেটিং। ফার্স্ট আছে এরর্স অফ অমিশন, তারপরে আছে এরর্স অফ অমিশন মানে কোনটা, এরর্স অফ অমিশন মানে হচ্ছে তোমার ছাড়ের ভুল, যেটাকে বাংলায় বলি, একদম আলটিমেটলি পুরোপুরি হয়তো কোনো অ্যাকাউন্টকে আমরা বাদ দিয়ে চলে গেলাম। তারপর আছে এরর্স অফ প্রিন্সিপাল, হ্যাঁ, এরর্স অফ প্রিন্সিপাল মানে হচ্ছে নীতিগত ভুল। তারপরে কি দিয়েছে, বোথ অফ দিস, অর্থাৎ এই দুটোই ছাড়ের ভুল এবং নীতিগত ভুল। আর কি আছে, ক্লারিক্যাল এরর্স, অ্যাকচুয়াল কারেক্ট আনসার হবে এই ক্লারিক্যাল এরর্স। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট আনসার, ক্লারিক্যাল এরর্স, অর্থাৎ যে সমস্ত ভুলগুলো লিখতে গিয়ে একজন ধরো অ্যাকাউন্টস ক্লার্ক তিনি হয়তো কিছু ভুল করেছেন, হ্যাঁ, যেটা কিন্তু খুব সহজেই কিন্তু ট্রায়াল ব্যালেন্স তৈরির ক্ষেত্রে আমরা খুব সহজেই লোকেট করতে পারি। তাহলে এ বি সি তিনটেই হবে না, ডি হবে সঠিক উত্তর। পরের কোশ্চেনে আসি, দেখো বলছে এ কলামনার ক্যাশবুক রেকর্ডস, কলামনার ক্যাশবুক মানে যে ক্যাশবুকে বিভিন্ন কলাম থাকে, আমরা জানি যে সিঙ্গেল কলাম হয়, ডাবল কলাম হয়, ট্রিপল কলাম হয়। একটু আগেই তোমাদের আলোচনা করেছি যে সিঙ্গেল কলামে শুধুমাত্র ক্যাশ অ্যামাউন্ট থাকে, ডাবল কলামে কি থাকে না ক্যাশ এবং ব্যাংক, অথবা ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট থাকতে পারে, ব্যাংক অ্যান্ড ডিসকাউন্ট তাও হতে পারে, অর্থাৎ দুটো কলম থাকবে। আর ট্রিপল কলম ক্যাশবুক যেটাকে আমরা বলছি সেখানে ক্যাশ, ব্যাংক আর ডিসকাউন্ট তিনটে কলাম থাকে, তো এইগুলোকে কলামনার ক্যাশবুক বলে। এই কলামনার ক্যাশবুক রেকর্ডস, ফার্স্ট অপশন কি আছে, অল ক্যাশ ট্রানজাকশনস অনলি, শুধুমাত্র নগদে যে সমস্ত লেনদেনগুলো আছে সেগুলোই শুধু এই কলামনার ক্যাশবুকে থাকবে। দ্বিতীয় কি বলেছে না বোথ ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজাকশনস এক্সেপ্টিং ডিসকাউন্টস, অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন থাকবেই, তার সঙ্গে ব্যাংক ট্রানজাকশনও থাকবে, কিন্তু ডিসকাউন্ট কোনো কলাম কিন্তু থাকবে না, অর্থাৎ ডিসকাউন্টের কোনো এন্ট্রি সেখানে পাওয়া যাবে না। থার্ড অপশন কি বলা হয়েছে দেখো, অল ক্যাশ ট্রানজাকশনস এক্সেপ্টিং ক্যাশ পারচেসেস অ্যান্ড ক্যাশ সেলস, বলা হয়েছে যে কলামনার ক্যাশবুকে সমস্ত নগদ লেনদেন আসবে, কিন্তু যা থাকবে না তার মধ্যে হচ্ছে নগদ ক্রয় আর নগদ বিক্রয়, এটা বাদ দিয়ে বাদবাকি যাবতীয় সমস্ত নগদ লেনদেন এর মধ্যে আসবে। আর চতুর্থ অপশনে কি বলা হয়েছে
বলা হয়েছে বোথ ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজ্যাকশনস ইনক্লুডিং ডিসকাউন্টস, অর্থাৎ কলাম তোমার ডাবল হতে পারে, সিঙ্গেল হতে পারে বা ট্রিপল হতে পারে। একটু আগেই আমি বললাম সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম, 3 রকম ক্যাশ বই হয়। তাই এখানে বলা হয়েছে যে ক্যাশ ব্যাংক ট্রানজ্যাকশন ইনক্লুডিং ডিসকাউন্ট, অর্থাৎ সব রকমেরই কিন্তু এখানে কলাম থাকতে পারে একটা কলামনার ক্যাশ বুকে। কাজেই কারেক্ট আনসার হবে কোনটা? ডি এরটা। আশা করি বুঝতে পেরেছ। 3টে ধরনের যে ট্রানজ্যাকশন, 3 ধরনের ট্রানজ্যাকশনের জন্য 3খানা আলাদা কলাম ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে লেখা হয়, সেটাকেই বলা হয় কলামনার ক্যাশ বুক। ঠিক আছে, ওপরের 3টে কিন্তু ভুল, ডি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরেরটা দেখি এবারে। পরেরটা রয়েছে যে কাস্টমার্স চেক রিটার্ন ডিসঅনার্ড ইজ রেকর্ডেড ইন। এই কাস্টমার্স চেক রিটার্ন ডিসঅনার্ড অর্থাৎ একজন ব্যবসায়ের একজন কাস্টমার, সে কি করেছে, চেক দিয়েছে। এবার চেকটা যখন রিটার্ন এসছে, রিটার্ন আসে কেন না, চেকটা ব্যাংক হয়তো ডিসঅনার্ড করে দিয়েছে, ব্যাংক সেটাকে অ্যাকসেপ্ট করেনি, ব্যাংক সেটাকে ফেরত পাঠিয়েছে। সেটাকেই বলা হচ্ছে কাস্টমার্স চেক রিটার্ন ডিসঅনার্ড ইজ রেকর্ডেড ইন। ঠিক আছে, তাহলে কাস্টমারের চেক যদি দেখা যায় যদি ডিসঅনার্ড হয়, তাহলে সেটা কোন বইতে আমরা লিপিবদ্ধ করব বা কোন বইতে আমরা সেটা এন্ট্রি করব। দেখো প্রথমে আছে পারচেস রিটার্ন বুক, একদমই নয়, এখানে পারচেসের কোনো ব্যাপার নেই। চেক ব্যাংকে জমা দিলাম, সেই চেকটা, কাস্টমারের চেকটা আমাদের কাছে, ব্যবসার কাছে ফেরত এলো। তাহলে এখানে ক্রয় সংক্রান্ত বা ক্রয় ফেরত সংক্রান্ত কোনো রকম এখানে ঘটনা ঘটেনি, কাজেই সেটা তো হবে না পারচেস রিটার্ন বুক। ঠিক একই কারণে দ্বিতীয় অপশনটাও কিন্তু এক্ষেত্রে কার্যকর হবে না। সেলস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক কখন হবে না, যখন কিছু জিনিস বিক্রি হয়েছে, সেই বিক্রির যখন কিছু ফেরত আসে, তখন সেটা বিক্রয় ফেরত বইতে লেখা হয়। এখানে তো কিছু ক্রয় বিক্রয়ের ব্যাপার কিছু ঘটেনি, এখানে একটা চেক জমা দেওয়া হয়েছিল ব্যাংকের কাছে, ব্যাংক সেটাকে কোনো একটা কারণে সেটাকে ডিসঅনার্ড করেছে, সেই চেকটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, চেকটা দিয়েছিল কাস্টমার, তাহলে সেটা সেলস রিটার্ন বুকেও থাকছে না। নেক্সট হচ্ছে কি আছে, জার্নাল। জার্নাল তো একদমই নয়, কারণ চেক যদি ফেরত আসে সেটা জাবেদায় লেখা হবে কেন, জাবেদায় তখনই লেখা হবে যদি ওটা চেকটা আসার পর সঙ্গে সঙ্গে আমরা যদি সেখান থেকে টাকাটা পাই, তা তো হয়নি। এবারে আমরা লিখবো কোথায়, ক্যাশ বইয়ে লিখবো এটা। ঠিক আছে, চেক যখন পাঠিয়েছিলাম তখন ক্যাশ বইয়ের ওটা তো ক্রেডিট সাইডে পাঠিয়েছি, তখন আবার যখন ফেরত চলে এলো তখন আবার সেটাকে ডেবিট সাইডে করতে হবে, অর্থাৎ ডিসঅনার্ডের জন্য আবার ফের আবার এন্ট্রি করতে হবে ক্যাশ বইয়ে। তাহলে এটাই হবে আনসার। পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং এরর্স আর রিভিলড বাই ট্রায়াল ব্যালেন্স। একটু আগেই তোমাদেরকে আলোচনা করেছিলাম যে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্সে কোন কোন ভুল সেখানে ধরা পড়ে আর কোন কোন ভুল ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল সহজে ধরা পড়ে না। আচ্ছা, এখানে বলেছে যেগুলো ধরা পড়ে তার মধ্যে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে। ফার্স্ট অপশন আছে omission of an amount from the trial balance, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স থেকে যদি কোনো একটা এরকম দেখা যায় যে লেজার ব্যালেন্সেরই টোটালি যদি আমরা অমিট করে দিই, টোটালি যদি বাদ চলে যায় একদম, ঠিক আছে, আদৌ লেখা হলো না রেওয়ামিলে। 2 নম্বর কি বলেছে, পোস্টিং অফ দ্য রং অ্যামাউন্ট। প্রথমটা দেখো হতেই পারে যে আমার যদি একটা বা দুটো এন্ট্রি যদি আমি একদমই আদৌ না লিখি, না ডেবিটে না ক্রেডিটে, তাহলে তো কি হতে পারে ট্রায়াল ব্যালেন্সে, তাহলে সেটা আমরা ধরো কোনো একটা দিকে লিখলাম না, তাহলে সেই এরর্সটা কি হবে, ট্রায়াল ব্যালেন্সে সেটা রিভিল করবে, ট্রায়াল ব্যালেন্সে দেখা যাবে। পোস্টিং অফ দ্য রং অ্যামাউন্ট, ডেবিটেরটা ক্রেডিটে লিখে দিলাম, ক্রেডিটেরটা আমরা ডেবিটে লিখে দিলাম, ঠিক আছে, ভুল অ্যামাউন্ট আমরা পোস্টিং করে দিলাম, তাহলে ওটা হতে পারে। আর রং টোটালিং অফ দ্য বুক অফ অরিজিনাল এন্ট্রি, অর্থাৎ আমরা যখন জার্নাল বানিয়েছিলাম তার সেখানে যদি আমরা ভুল টোটালটা যদি করি, তাহলে কিন্তু সেটাও কিন্তু ট্রায়াল ব্যালেন্স দেখা দিতে পারে বা ট্রায়াল ব্যালেন্স সেটাকে ধরতে পারে। তাহলে আমরা 3টার ক্ষেত্রেই দেখছি এখানে কিন্তু উত্তরটা হ্যাঁ হবে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স থেকে যদি কিছু একটা এন্ট্রি ধরো বা লেজার যদি কোনো লেজারের যদি ব্যালেন্স যদি আমরা অমিট করি, যদি আমরা কোনো একটা রং অ্যামাউন্ট যদি সেখানে পোস্ট করি, হ্যাঁ পোস্টিং করি, বা যদি আমাদের প্রাথমিক বইতে বা যেটাকে আমরা বলি জাবেদাতে যদি ভুল টোটাল যদি আমরা করি,
তাহলে এই সবগুলো ক্ষেত্রেই ট্রায়াল ব্যালেন্স কিন্তু সেগুলো কিন্তু ধরতে পারে। তাহলে উত্তর হবে এখানে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, ডি হবে কারেক্ট আনসার। নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোইং এরার্স আর রিভিলড বাই দ্য ট্রায়াল ব্যালেন্স। দেখো কোশ্চেনটা একই রকম কিন্তু এখানে অপশনগুলো একটু আলাদা আছে। কোন ধরনের ভুল ট্রায়াল ব্যালেন্স ধরতে পারে বা ট্রায়াল ব্যালেন্সে প্রকাশ পায়? প্রথম আছে কি, ট্রিটিং অ্যান এক্সপেন্স অ্যাজ অ্যান অ্যাসেট, অর্থাৎ কোনো একটা খরচকে যদি অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। এক্সপেন্স আলাদা, অ্যাসেট আলাদা, আমরা জানি। দ্বিতীয় বলেছে পোস্টিং অ্যান অ্যামাউন্ট অন দ্য কারেক্ট সাইড বাট ইন দ্য রং অ্যাকাউন্ট, অর্থাৎ একটা আমরা যখন পোস্টিং করছি দেখা যাচ্ছে হয়তো কারেক্ট দিকেই লিখলাম, অর্থাৎ ডেবিট বা ক্রেডিটের মধ্যে যে দিকটা হয়তো কারেক্ট হওয়ার কথা লিখলে সেটাই লিখেছি আমরা, কিন্তু যে অ্যাকাউন্টের নামটা লিখেছি সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু ভুল, বাট ইন দ্য রং অ্যাকাউন্ট। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে কম্পেনসেটিং এরার্স, অর্থাৎ একটা ভুল আর একটা ভুলের মাধ্যমে সেটা দে আর মিউচুয়ালি অ্যাডজাস্টেড, অর্থাৎ স্বয়ং সংশোধক বা যেটাকে আমরা পরিপূরক ভুল বলি। এক ভুলের দ্বারা আরেকটা ভুল প্রভাবিত হচ্ছে এবং তার মাধ্যমে দেখা যাচ্ছে যে ভুলটা হয়তো চাপা পড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে 3টে আমরা জায়গা দেখলাম, তাহলে 3টে ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কিন্তু ভুল ধরা পড়ে না, ট্রায়াল ব্যালেন্সে পড়ে না। সেই জন্যই আনসারটা হবে এখানে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে। এক্সপেন্স আর অ্যাসেট আমরা জানি দুটোই কি হয়, ডেবিট ব্যালেন্স হিসেবে হয়। কাজেই আমরা যদি অ্যাসেটকে এক্সপেন্স হিসেবে ট্রিট করি, কি করে ধরতে পারবে? ট্রায়াল ব্যালেন্স পারবে না। আবার যদি আমরা কারেক্ট সাইডে যদি দেখা যায় যে পোস্টিংটা যদি লিখি কিন্তু অ্যাকাউন্ট নামটা শুধু যদি ভুল করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও ট্রায়াল ব্যালেন্সে ধরার কোনো উপায় নেই। আর কম্পেনসেটিং এরার্স তো একদমই নয়, কারণ সেই ভুলগুলো নিজেদের মধ্যেই অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, কাজেই সেটাও কিন্তু হয় না। সেই জন্য নান অফ দ্য অ্যাবাভ হবে কারেক্ট আনসার। পরেরটায় আসি। দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং এরার্স উইল কজ দ্য ট্রায়াল ব্যালেন্স টু বি আউট অফ ব্যালেন্স, অর্থাৎ এই যে 4টে অপশন যে দেওয়া থাকে সেই 4টে অপশনের মধ্যে বলছে যে কোন এরারটা নাকি ট্রায়াল ব্যালেন্সকে তোমার টু বি আউট অফ ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের না মেলার কারণ হতে পারে। নাম্বার 1 বলছে গুডস রিসিভড ব্যাক ফ্রম মাহেশ ₹250 have not been entered in the returns inward book. রিটার্নস ইনওয়ার্ড বুক কাকে বলে? সেলস রিটার্ন বইকেই আর একটা নাম হচ্ছে রিটার্নস ইনওয়ার্ড বুক। অর্থাৎ মহেশের কাছ থেকে আমরা 250 টাকার মাল ফেরত পেয়েছি, ঠিক আছে, কিন্তু সেটা তো সেলস রিটার্ন বইয়ে ঢোকার কথা, সেলস রিটার্ন বইয়ে সেটা কিন্তু ঢোকেইনি। দ্বিতীয় কি আছে, অফিস ফার্নিচার পারচেসড ফ্রম রবি অ্যান্ড কোম্পানি ₹950 has been entered in the purchase book, অর্থাৎ রবি অ্যান্ড কোম্পানির কাছ থেকে অফিস ফার্নিচার কেনা হয়েছে 950 টাকার, কিন্তু সেটা পারচেস বইয়ে এন্ট্রি হয়েছে, হলো। আচ্ছা, এবারে থার্ড বলছে এ পারচেস অফ ₹251 from Gopal and company has been entered in the purchase book as ₹215। তাহলে কি হয়েছে এখানে দেখো যে অ্যামাউন্টের ক্ষেত্রে ভুল, অর্থাৎ 251 টাকার গোপাল অ্যান্ড কোম্পানি থেকে কোনো মাল কেনা হয়েছে, সেটা পারচেস বইয়ে যখন লেখা হয়েছে সেটা লেখা হয়েছে কত, 215 টাকার। তাহলে হুইচ অফ দ্য ফলোইং এরার্স উইল কজ দ্য ট্রায়াল ব্যালেন্স টু বি আউট অফ ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সকে আউট অফ ব্যালেন্স হওয়ার জন্য তাহলে কোন এররটা এক্ষেত্রে কিন্তু হবে মানে আউট অফ ব্যালেন্স হতে পারে? এগুলো সবগুলোই হবে, অর্থাৎ গুডস রিসিভড ব্যাক ফ্রম মহেশ 250 হ্যাভ নট বিন এন্টার্ড ইন দ্য রিটার্ন ইনওয়ার্ড বুক, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে লেখাই হলো না। অফিস ফার্নিচার কেনা হলো রবি অ্যান্ড কোম্পানির কাছে 950 টাকার, কিন্তু সেটা পারচেস বইয়ে ঢুকে গেল, তা পারচেস বইয়ে ঢোকার কথা না, এটা কি হবে অফিস ফার্নিচার অ্যাকাউন্টে ঢোকার কথা। আর তোমার 251 টাকার গোপাল অ্যান্ড কোম্পানির কাছ থেকে মাল কেনা হলো, ঠিক আছে, কিন্তু সেটা হয়ে গেল 215 টাকা, পারচেস বইয়ে ঢুকে গেল। তাহলে এই যে 3টের ক্ষেত্রে এগুলো সবগুলোই কিন্তু ট্রায়াল ব্যালেন্স কিন্তু আউট অফ ব্যালেন্স হয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট, তাই এখানে উত্তরটা হবে অল অফ দিস, ডি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসি। তখন বলছে
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ইজ ইনক্রিজড বাই ক্রেডিট এন্ট্রিজ। আমরা জানি যে ডেবিটকে যদি আরো ডেবিট করা যায় তাহলে ডেবিট ব্যালেন্স আরো বেড়ে যায়, ক্রেডিট যেগুলো এন্ট্রি আছে সেগুলোকে যদি আরো ক্রেডিট করা হয় তাহলে ক্রেডিটের পরিমাণ আরো বাড়ে, তাই তো? তাহলে এখানে বলছে যে ক্রেডিট এন্ট্রি বাড়বে নিচের কোন অ্যাকাউন্টগুলোর মধ্যে, কোনটাকে করলে বাড়বে? সেলস রিটার্ন অ্যাকাউন্ট প্রথমে আছে। সেলস রিটার্ন অ্যাকাউন্ট মানে কি? সেলস হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, সেলস রিটার্ন যখন হবে তখন কি হবে? ঠিক উল্টো, ডেবিট ব্যালেন্স হবে। আচ্ছা, গুডউইল অ্যাকাউন্ট। গুডউইল আমরা জানি যেটা যখন আমরা ব্যালেন্স শিট বানাই গুডউইলটাকে কোথায় রাখি? অ্যাসেটের মধ্যে রাখি, তাহলে অ্যাসেট মানে কি? এটা ডেবিট ব্যালেন্স। পারচেসেস অ্যাকাউন্ট, পারচেস কোনো কিছু জিনিস যখন আমরা কিনি তখন আমাদের কি হয়? সেটা ডেবিট ব্যালেন্স হয়, অর্থাৎ এটা নমিনাল অ্যাকাউন্টে পড়ছে। নমিনাল অ্যাকাউন্টে কি আছে? যে নমিনাল অ্যাকাউন্ট এখানে বলা হচ্ছে যে সমস্ত ব্যয় বা ক্ষতি সেটা কি হবে? ডেবিট হবে, এবং যত আয় বা লাভ ক্রেডিট হবে। তাহলে সেই অর্থে পারচেস করছি মানে কি? সেখানে আমাদের খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, তাহলে এটা ডেবিট ব্যালেন্স হবে। কিন্তু দেখো চতুর্থ যে অপশন দেওয়া আছে ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ ব্যাংকের নিকট যে জমাতিরিক্ত ঋণ যেটাকে বলা হয়, তার মানে ঋণ নিচ্ছি মানে কি? এটা আমাদের কাছে দায় বা দেনা, তাহলে দায় বা দেনা হচ্ছে তার মানে কি? ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্সকে যদি আমরা আরো বেশি ক্রেডিট করি তাহলে ন্যাচারালি কি হবে? তাহলে আরো বেশি ক্রেডিট বেড়ে যাবে, তাই তো? হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ইজ ইনক্রিজড বাই ক্রেডিট এন্ট্রি, তাহলে এটা ইটসেলফ ক্রেডিট ব্যালেন্স। ওপরের তিনটে কিন্তু দেখবে ডেবিট ব্যালেন্স, একমাত্র ব্যাংক ওভারড্রাফটটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। সেটাকে যদি আরো ক্রেডিট করা হয় তাহলে স্বাভাবিকভাবে কি হবে? ক্রেডিট এন্ট্রিটা আরো বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আনসার কোনটা হবে? এই লাস্টেরটা, ব্যাংক ওভারড্রাফট। এটা যেন মনে রেখো, এটার প্রত্যেকটা কথার ক্ষেত্রে কিন্তু যে যুক্তিটা আছে সেই যুক্তিটা খাটিয়ে কিন্তু এই আনসারগুলোকে বার করতে হবে। পরেরটা দেখো আমরা কি আসছি। পরের কোশ্চেন বলছে দ্য মেন পারপাস অফ প্রিপেয়ারিং এ ট্রায়াল ব্যালেন্স ইজ। আমরা তো জার্নাল বানালাম, লেজার বানালাম, এবং তারপর ট্রায়াল ব্যালেন্স তৈরি করলাম। এই যে ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি এর প্রধান উদ্দেশ্য কি? এটা তো প্রধান উদ্দেশ্য জানা দরকার। ফার্স্ট অপশনে কি বলছে দেখো, টু প্রিপেয়ার এ সামারি অফ অল দ্য ব্যালেন্সেস, অর্থাৎ জার্নালের পর যখন লেজার পোস্টিং করছি যতগুলো এরকম অ্যাকাউন্ট ব্যালেন্স বেরোচ্ছে সেগুলোর নাকি একটা সামারি তৈরি করা, এটাই নাকি এর হচ্ছে মেন পারপাস। আচ্ছা, দ্বিতীয় কি বলেছে? টু কম্পেয়ার, কি বলেছে? টু কম্পেয়ার দ্য ডেবিট ব্যালেন্সেস উইথ ক্রেডিট ব্যালেন্সেস, অর্থাৎ যে সমস্ত লেজারের আমরা ডেবিট ব্যালেন্স পেলাম আর যে সমস্ত ক্রেডিট ব্যালেন্সগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে কম্পারিজন করা, তুলনা করা, এটা নাকি এর মেন পারপাস। থার্ড পয়েন্ট কি বলছে দেখো, বলছে টু লোকেট অল টাইপস অফ এরর্স, যে আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করি যত ধরনের ভুল সম্পর্কে আমরা এর আগে জানতে পেরেছি সেই সমস্ত ভুলগুলোকে খুঁজে 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 বার করা, হ্যাঁ, সেগুলোকে লোকেট করা, এইগুলো নাকি হচ্ছে মেন পারপাস। আর চতুর্থ কারণ কি দেখিয়েছে? চতুর্থ কারণ বলছে যে টু চেক দ্য এরিথমেটিক অ্যাকুরেসি অফ দ্য লেজার অ্যাকাউন্টস, অর্থাৎ জার্নালের পর যে লেজার অ্যাকাউন্ট আমাদের তৈরি হলো সেই লেজার অ্যাকাউন্টের যে সমস্ত আমরা ব্যালেন্সগুলো পেলাম সেগুলোর মাধ্যমে যখন ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স কি করে? প্রাথমিকভাবে তার গাণিতিক শুদ্ধতাটা সেটা যাচাই করে। সেই জন্যই বলছে টু চেক দ্য এরিথমেটিক অ্যাকুরেসি অফ দ্য লেজার অ্যাকাউন্টস। তাহলে এটা হবে কারেক্ট আনসার। এই তিনটে কিন্তু ভুল, এ, বি আর সি, ঠিক আছে? তাহলে তোমার মেন পারপাস যখন জিজ্ঞেস করবে ট্রায়াল ব্যালেন্সের কি, তখন কিন্তু এই উত্তরটা মনে রাখবে, টু চেক দ্য এরিথমেটিক অ্যাকুরেসি অফ দ্য লেজার অ্যাকাউন্টস। আবার এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে ট্রায়াল ব্যালেন্স মিলে গেল মানেই যে হিসাব বই একদম নির্ভুল তা কিন্তু নয়। প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এরিথমেটিক অ্যাকুরেসি হয়েছে যখন, তখন এটা প্রাথমিকভাবে সেটাকে নির্ভুল বলে মনে করা হয়। আর লাস্ট আমরা আছি যে কোশ্চেনে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট অফ দ্য ট্রায়াল ব্যালেন্স ইন্ডিকেটস দ্যাট। এই যে এতক্ষণ যে ধরনের কথাটা বলছিলাম যে ট্রায়াল ব্যালেন্স যদি মিলে যায় তাহলে ট্রায়াল ব্যালেন্স মিলে গেলে আমাদের সেটা কি ইন্ডিকেট করবে? মানে পুরোপুরি কি অঙ্কটা একদম ঠিক, পুরোপুরি কি হিসাব নিকাশ করানো একদম সর্বৈবভাবে একদম নিখুঁত? দেখো কি বলেছে, আমরা অপশন দিকে দেখব। প্রথমে বলেছে যে নো এরর রিমেন্স আনডিটেক্টেড, অর্থাৎ এমন কোনো ভুল নেই যেটা নাকি আমাদের নজর এড়ায়নি, অর্থাৎ সবগুলো ভুলই আমরা কিন্তু ডিটেকশন হয়েছে, ঠিক আছে, খুঁজে পেয়েছি। নাম্বার ওয়ান। নাম্বার টু কি বলছে? ডাবল এন্ট্রি হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেমটা টোটালি আমরা কমপ্লিট করতে পেরেছি
হ্যাঁ, সেই জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্স যখনই মিলছে তখনই আমরা ধরে নেব যে ডবল এন্ট্রি আমাদের একদম পুরোপুরি সিস্টেমটাকে কমপ্লিট আমরা করতে পেরেছি। থার্ড কি বলছে দেখো, 3 নম্বর বলেছে অল লেজার অ্যাকাউন্টস হ্যাভ বিন কারেক্টলি পোস্টেড। যে যতগুলো লেজার অ্যাকাউন্ট আমরা পেয়েছি আমরা জার্নালের পর, তাহলে সেগুলো সবই তোলা হয়েছে কোথায়? ট্রায়াল ব্যালেন্সে। তাহলে সেইগুলো ট্রায়াল ব্যালেন্সে কারেক্টলি কিন্তু সবগুলো পোস্টিং হয়েছে। ট্রায়াল ব্যালেন্স মিললে আমরা একদম চোখ বন্ধ করে এটা বলতে পারি যে সব লেজার অ্যাকাউন্টগুলোই কারেক্টলি আমাদের ট্রায়াল ব্যালেন্সে সেগুলো পোস্ট করা হয়েছে। আর চতুর্থ কি বলছে? চতুর্থ বলছে এরিথমেটিক অ্যাকুরেসি ইজ রিজনেবলি প্রুভড। এর আগের প্রশ্নও তাই ঠিক বলা হয়েছিল যে পাটিগণিতীয় যে সমস্ত সঠিকতা, মানে কি, যে আমার বাঁ দিক আর ডান দিক, ডেবিট সাইড ক্রেডিট সাইড, এই দুটো দিক যে যোগে মিলছে এবং তার মাধ্যমেই আমরা জানতে পারছি কি যে এরিথমেটিক অ্যাকুরেসি এটা প্রুভড, অর্থাৎ বোথ সাইড অন্তত মিলছে। মানে মিলছে মানেই যে সেটা সর্বভাবে একদম নিখুঁত তা কিন্তু নয়, কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে সেটা কিন্তু ঠিক পথে এগোচ্ছে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? ডি হবে কারেক্ট আনসার। এগ্রিমেন্ট অফ দ্য ট্রায়াল ব্যালেন্স ইন্ডিকেটস দ্যাট এরিথমেটিক অ্যাকুরেসি ইজ রিজনেবলি প্রুভড। তাহলে আমরা আজকে কি কি জানলাম? জার্নাল সম্বন্ধে জানলাম, লেজার সম্বন্ধে জানলাম, ট্রায়াল ব্যালেন্স সম্বন্ধে জানলাম। এর পরের ধাপে আমরা কি আসবো? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের হচ্ছে তোমার ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং তারপরে আছে ব্যালেন্স শিট। এই যে 3টে পার্ট, যেটাকে মিলে এক কথায় আমরা বলি ফাইনাল অ্যাকাউন্ট, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই।